আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে আমার এমএ শেষ বর্ষের ছাত্রদের সাথে ক্লাস। আমার ছাত্ররা দীর্ঘ সময় আসলে অনলাইনে ক্লাস করে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু ছাত্র শিক্ষক সরাসরি যে আলোচনা, সে আলোচনা থেকে আমরা অনেক বেশি দূরে। জানি না করোনা মহামারী প্রায় 1 বছর হতে চলেছে। আমার ছাত্রদের কি অবস্থা আমি জানি না, ওরা ফাইনাল পরীক্ষা দিবে। আশা করি তোমরা সময় নষ্ট করবে না। তোমরা কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা দিবে। আমি গত ক্লাসে সম্ভাব্য প্রশ্ন সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করেছি। এমএ শেষ বর্ষের শিক্ষার্থীদের বলবো যে আমি আলোচনা করতে গিয়ে দেখলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের পড়ানো হয়নি। তাহলে এটা আমি 2 ক্লাস দেওয়ার পরে এমএ শেষ বর্ষের ক্লাস শেষ করে দিব। এমএ শেষ বর্ষে যে এখন যে আমি যে বিষয়টা পড়াই, বাংলাদেশের ইতিহাস 1972 থেকে অদ্যাবধি, আমি দেখলাম যে এই ক্লাসটা আমার সব শেষ, মোটামুটি পড়ানো প্রায় শেষ। শুধু দেখলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমার পড়া হয়নি। তাহলে আজকের আলোচনা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমার ছাত্রদেরকে বলবো, বই পড়বে, যত পড়বে ততই শিখবে। এই সময়টা কিন্তু আর পাবে না। এই সময়টা যে সময় নষ্ট করবে না, কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো করে পড়া যায়, ওই চেষ্টাই করবে। কারণ যে কোনো সময় তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে সেই চেষ্টাই করবে। অধিভুক্ত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে রেজাল্ট কিন্তু ভালো হওয়া চাই। ভালো না হলে কিন্তু তোমাদের মূল্য থাকবে না, ভালো চাকরি পাবে না। এই জন্য আমাকে কী করতে হবে? আমাদের ছাত্রদেরকে বই পড়তে হবে। যত বেশি পড়বে তত বুঝবে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? ধারণা। আজকে যে ক্লাসটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমার 2টা ক্লাস হবে। তারপরে কিন্তু এমএ শেষ বর্ষের শিক্ষার্থীদের সাথে এবছরের মতো আমার ক্লাস শেষ। কিন্তু এই ছাত্রদেরকে একেবারেই 5টা 8-10টা ক্লাস পেয়েছি শুরুতে। করোনা মহামারীর কারণে একেবারে আমরা ক্লাস পাইনি। এই ছাত্ররা চলে যাবে, এইটা যখন চিন্তা করি তখনই আসলে খারাপ লাগে যে আমাদের ছাত্ররা আমরা হাতে পেলাম না। একটা বছর ওরা চলে গেছে, ওরা মাস্টার্স পরীক্ষা দেবে। আশা করি আমার ছাত্ররা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থেকে লেখাপড়া করবে। তাহলে দেখি আজকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কি। কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? এটা একটি নির্দলীয় সামরিক সরকার ব্যবস্থা। কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে নির্দলীয় সামরিক ব্যবস্থা। দেশের রাজনৈতিক বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়। তাহলে আমরা কি বুঝি? কেয়ারটেকার গভর্নমেন্ট একটি নির্দলীয় সামরিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা। দেশের রাজনৈতিক বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়। বিশেষভাবে নির্বাচনের সময় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করাই হচ্ছে এই সরকারের উদ্দেশ্য। অর্থাৎ বিশেষভাবে নির্বাচনকালীন সময়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই স্বল্পস্থায়ী সরকারকে কেউ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে থাকে। অর্থাৎ এই যে সরকার ব্যবস্থা, এটাকে আমরা অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, ইন্টারিম গভর্নমেন্ট, আবার নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট বলা হয়। অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলা হয়, অন্তর্বর্তী সরকার ব্যবস্থা বলা হয়। 1988 থেকে 1989 সালে এরশাদ সরকারের পতনের লক্ষ্যে রাজনৈতিক আন্দোলন তীব্র হয়ে উঠলে বিরোধী দলের মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়, এরশাদ সরকারের ক্ষমতা ত্যাগের পর কে নিবে সরকারের দায়িত্ব? অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক সরকারের সূচনাটা কখন হলো? 1988-89 সালে এরশাদ সরকারের পতনের লক্ষ্যে আমরা কি দেখলাম? যে রাজনৈতিক আন্দোলন যখন তীব্র হয়ে ওঠে, বিরোধী দলের মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়, এরশাদ সরকার ক্ষমতা ত্যাগের পর এই সরকারের দায়িত্ব কে নেবে? মানে 90 সালে যে এরশাদের পতনের সময় কে সরকারের দায়িত্ব নেবে? তখনই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে প্রশ্ন ওঠে, কে জাতীয় নির্বাচন পরিচালনা করবে? এই সমস্ত চিন্তাভাবনা করেই সরকার পতনের আন্দোলনের পাশাপাশি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েও আন্দোলন চলে।
অর্থাৎ এরশাদ সরকারের পতনের পর কে সরকারের দায়িত্ব নেবে, কে নির্বাচন পরিচালনা করবে, এই সমস্ত চিন্তাভাবনা থেকে সরকার পতনের আন্দোলনের পাশাপাশি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে আন্দোলন চলে। 1990 সালে সামরিক শাসক এরশাদ সরকারের পতনের পর তৎকালীন বিরোধী দল একটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করে। 1990 সালে সামরিক সরকার এরশাদ সরকারের পতনের পর তৎকালীন বিরোধী দল একটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করে। সেই রূপরেখা অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা হয়। অর্থাৎ নির্বাচন পরিচালনা করার জন্য 1990 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত হয়। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন 1990 সালে পঞ্চম সংসদ নির্বাচন পরিচালনার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। কখন সেটা? প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন 1990 সালে পঞ্চম সংসদ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। 1991 থেকে 96 সাল খালেদা জিয়ার গণতান্ত্রিক সরকারের দায়িত্বের শেষ পর্যায়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানায়। অর্থাৎ 91 থেকে 96 সাল আমরা দেখি খালেদা জিয়ার গণতান্ত্রিক সরকারের দায়িত্বের শেষ পর্যায়ে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি গঠনের দাবি আসে। বিরোধী দলের আন্দোলনের চাপে তৎকালীন বিএনপি সরকার বাংলাদেশ সংবিধানে ত্রয়োদশ সংশোধনী নিয়ে আসে। 1996 সালের 26শে মার্চ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে সংবিধানে সংশোধনী আইন বিল পাশ হয়। প্রধান বিচারপতি হাবিবুর রহমান প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে নিরপেক্ষ ব্যক্তিত্ব নিয়ে গঠিত হয় তার উপদেষ্টা পরিষদ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এটা কখন? 96 সালে। উপদেষ্টা কে ছিলেন? হাবিবুর রহমানের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নিরপেক্ষ ব্যক্তিত্ব নিয়ে গঠিত হয় তার উপদেষ্টা পরিষদ এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। 1996 সালের নির্বাচন কি ছিল? সপ্তম জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ 5 বছর 1996 থেকে 2001 মেয়াদ শেষ করার পর সংবিধান অনুযায়ী আবার তৎকালীন প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে। অর্থাৎ আওয়ামী লীগ যখন 5 বছর ক্ষমতায় থাকে 96 থেকে 2001 মেয়াদ শেষ করার পর সংবিধান অনুযায়ী আবার তৎকালীন প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন করে। 2001 সালের 1 অক্টোবর সেই নির্বাচন অনুষ্ঠিত হয়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি দেখলাম? বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় সরকার গঠিত হয় এবং 5 বছর 2001 থেকে 2006 শেষে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক জরুরি অবস্থা বহাল রেখে 2 বছর শাসন করে। অর্থাৎ ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক জরুরি অবস্থা চালু রেখে 2 বছর সময় অতিক্রান্ত করে। এই সরকার সেনা সমর্থিত অস্থায়ী সরকার। ফখরুদ্দিন আহমেদের সরকার ব্যবস্থা হচ্ছে কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা আসলে কি বুঝি? কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ নির্দলীয় সামরিক সরকার ব্যবস্থা, সাময়িক সরকার ব্যবস্থা। তাহলে এটা কখন চালু হয়? 90 সালে সামরিক সরকার এরশাদ সরকারের পতনের পর তৎকালীন বিরোধী দল একটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করেন, কারণ সেই রূপরেখা অনুযায়ী নির্বাচন পরিচালনা দায়িত্ব নেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন 1990 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে আমরা কাকে দেখি? বিচারপতি বিরোধী আন্দোলনের চাপে বিএনপি সরকার বাংলাদেশ সংবিধানে ত্রয়োদশ সংশোধনী আনে। কখন? 1996 সালে 26শে মার্চ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে সংবিধানের সংসদীয় আইন বিল পাশ হয় এবং প্রধান বিচারপতি হাবিবুর রহমান হচ্ছে
প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে প্রথম উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন। নিরপেক্ষ ব্যক্তিত্ব নিয়ে গঠিত হয় তার উপদেষ্টা পরিষদ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। 1996 সালে নির্বাচন, সমসম জাতীয় সংসদ নির্বাচন। তারপরে আমরা দেখি 2005 বছর মেয়াদে 2001 থেকে 6 শেষে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক জরুরি অবস্থা বহাল রেখে 2 বছর অতিক্রান্ত করে। এই সরকার কে ছিল? সেনা সমর্থিত সরকার। তত্ত্বাবধায়ক সরকার কে ছিল? সেনা সমর্থিত সরকার। 2008 সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিজয়ী হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার সংবিধানে 15তম সংশোধনী বিল পাশ করে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। অর্থাৎ 2008 সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিজয়ী হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার সংবিধানে 15তম সংশোধনী বিল পাশ করে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। আমরা জানি যে 1996 সালে সংবিধানে 13শ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পাশ হবার পর 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত হয়। 1996 সালে সংবিধানে 13শ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পাশ হবার পর বিলটি জাতীয় সংসদ নির্বাচন 3টি জাতীয় সংসদ নির্বাচন এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত। অর্থাৎ 1996 সালে সংবিধানে 13শ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পাশ হবার পর 3টি জাতীয় সংসদ নির্বাচন এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত। বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে, লতিফুর রহমান 2001 সালে, ডক্টর ফখরুদ্দিন আহমেদ 2008 সালে। তত্ত্বাবধায়ক সরকার জনগণের কাছে আমরা কি দেখি? তত্ত্বাবধায়ক সরকার জনগণের কাছে আস্থা অর্জন করে, মানে নির্বাচন নিয়ে একটা আস্থা অর্জন করে। 1991 সালে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করে 5ম জাতীয় সংসদ নির্বাচন। অর্থাৎ 5ম জাতীয় সংসদ নির্বাচনে কে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন? শাহাবুদ্দিন আহমেদ। তাহলে আমরা দেখি 5ম সংশোধনীতে জনপ্রিয় এই সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। 10ম জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীন নির্বাচিত দলীয় সরকারের অধীনে পরিচালিত হচ্ছে 2014 সাল। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞাটা আমরা বুঝতে পারি। তাহলে 91 সালে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করে 5ম জাতীয় সংসদ নির্বাচন। 75 সংশোধনীতে জনপ্রিয় সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। 10ম জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীন নির্বাচিত দলীয় সরকারের অধীনে পরিচালিত হয়েছিল 2014 সালে। অর্থাৎ আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালিত হয়। এটা প্রথমত আমরা কখন দেখি? 2014 সাল। তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা আসলে কি বুঝি? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। এরূপ সরকারের প্রধান উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। একটি আপৎকালীন সরকার ব্যবস্থা। এই সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানের একটি নতুন ধারণা। বাংলাদেশ সরকারের সময় অনুযায়ী এই সরকারের সময়কাল 3 মাস বা 90 দিন। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যে সময়কাল 3 মাস বা 90 দিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমন একটি সরকার ব্যবস্থা যে সরকারের তত্ত্বাবধানে 2টি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সুশীল ব্যক্তিবর্গ দেশের শাসনভার পরিচালনা করে থাকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উদ্দেশ্য। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা কি বুঝি? নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, একটি আপৎকালীন সরকার ব্যবস্থা। এরূপ সরকারের প্রধান উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
রাষ্ট্রবিজ্ঞানের একটি নতুন ধারণা। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বা সময় অনুযায়ী এই সরকারের সময়কাল 3 মাস বা 90 দিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমন একটি সরকার ব্যবস্থা যে সরকারের তত্ত্বাবধানে দুইটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সুশীল ব্যক্তিবর্গ দেশের শাসনভার পরিচালনা করে থাকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পটভূমি বলতে কি বুঝো? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে পটভূমি বলতে আমরা আসলে কি বুঝি? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে বা প্রচলনে একটা প্রেক্ষাপট আমরা দেখি। বাংলাদেশ স্বাধীন এরশাদ সরকারের আমল পর্যন্ত আমরা 1972 থেকে 1988 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1972 থেকে 1988 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1973 সালে প্রথম নির্বাচন বঙ্গবন্ধু শেখ সরকারের আমলে, দ্বিতীয়ত 1979 সালে দ্বিতীয় নির্বাচন জিয়াউর রহমানের আমলে এবং 1986 সালে তৃতীয় নির্বাচন এরশাদ শাসন আমলে, 88 চতুর্থ নির্বাচনও এরশাদ শাসন আমলে, 4টি সংসদ নির্বাচন। তাহলে 1973 সালে প্রথম নির্বাচন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের আমলে, 1979 সালে দ্বিতীয় জিয়াউর রহমানের আমলে, 1986 সালে তৃতীয় এরশাদ শাসন আমলে, 1988 চতুর্থ। 1990 সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনক্রমে আমরা কি দেখি, যে পতনের সময় কি দেখি, যে তত্ত্বাবধায়ক সরকারটা গঠন কি করে হয়? 3 জোটের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। দ্বিতীয়ত, প্রথম তত্ত্বাবধায়ক সরকার গণ আন্দোলনের মুখে 1990 সালে 4 ডিসেম্বর এরশাদ সরকার 3 বিরোধী রাজনৈতিক জোট বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি মনোনীত করেন। অর্থাৎ প্রথম তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা কি বুঝি? 1990 সালে গণ আন্দোলনের মুখে 4 ডিসেম্বর এরশাদ সরকার 3 বিরোধী রাজনৈতিক জোট, 3 আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, 3 বিরোধী রাজনৈতিক জোট বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি মনোনীত করেন। অস্থায়ী রাষ্ট্রপতি একটি অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার গঠন করে। অস্থায়ী রাষ্ট্রপতি কি করে? একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। 19 বছরের ইতিহাসে 1972 থেকে 1990 এই অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাহলে আমরা কি বলতে পারি? 19 বছরের ইতিহাসে 1972 থেকে 1990 এই অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন একবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করা হয়, অর্থাৎ সংবিধানের 13 সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করা, অর্থাৎ বিলুপ করা হয়। 13 সংশোধনীতে বিল করা হয়। অবশেষে আমরা দেখি 13 সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার বিলটি বিলুপ্ত করা হয়। অবশেষে বিএনপি সরকার বিরোধী দলের আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেয়। কখন এটা? 1996 সালে বিএনপি সরকার বিরোধী দলের আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়। 1996 সালে 21শে মার্চ 6ষ্ঠ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উত্থাপন করে, তত্ত্বাবধায়ক সরকার উত্থাপন করে। 1996 সালে 26শে মার্চ এই বিল সংসদে গৃহীত হয়। 28শে মার্চ রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এই বিলে সম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। সংবিধানের 13 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নাম যোগ হয়। এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ সংবিধানে যোগ হয়। 1996 সালে 26শে মার্চ এই বিলে সংসদে গৃহীত হয়। 28শে মার্চ রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস বিলে সম্মতি দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। কখন এটা? 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। সংবিধানের 13 সংশোধনীর মাধ্যমে আমরা দেখি সংবিধানে 13 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নাম যোগ হয়। এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ সংবিধানে যোগ হয়। 1996 সালে 30শে মার্চ সংবিধানের 13 সংশোধনীর অধীনে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বঙ্গভবনে শপথ নেন। কখন সেটা? 1996 সালে 30শে মার্চ 13 সংশোধনের।
বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে 10 জন নিরপেক্ষ নির্দলীয় উপদেষ্টা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হয়। তাদের নেতৃত্বে 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচন পরিচালিত হয়। তাহলে 1996 সালে কে ছিল তত্ত্বাবধায়ক সরকার? হাবিবুর রহমান, এবং 7ম জাতীয় সংসদ নির্বাচন পরিচালিত হয়। তাহলে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞাটা কি বলি? যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, একটি আপৎকালীন সরকার ব্যবস্থা। এই সরকারের প্রধান উদ্দেশ্য কি ছিল? অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারের সময়কাল 3 মাস বা 90 দিন। এর মূল কাজ কি ছিল? আমরা বলবো যে একটি আপৎকালীন সরকার ব্যবস্থা। এরূপ সরকারের প্রধান উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এবং বাংলাদেশ সরকারের সময় অনুযায়ী এই সরকারের সময়কাল 3 মাস বা 90 দিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনই এক সরকার ব্যবস্থা, সরকারের তত্ত্বাবধানে 2টি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সুশীল ব্যক্তিবর্গ দেশের শাসনভার পরিচালনা করে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করাই এই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য। এটা বুঝতে পারছো যে একটি আপৎকালীন সরকার ব্যবস্থা, এই ধরনের সরকারের উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা, বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এরপর আমরা বলবো তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি নতুন ধারণা। বাংলাদেশ সরকারের সময় অনুযায়ী এই সরকারের সময়কাল 3 মাস বা 90 দিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমন একটি সরকার ব্যবস্থা যে সরকারের তত্ত্বাবধানে 2টি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সুশীল ব্যক্তিবর্গ দেশের শাসনভার পরিচালনা করে থাকে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করাই হচ্ছে এই সরকারের উদ্দেশ্য। তাহলে আমরা বলবো যে আজকের আলোচ্য বিষয় কি ছিল? কেয়ারটেকার গভর্নমেন্ট। তোমরা বুঝতে পারছো? বুঝতে না পারলে ডক্টর ইমরান জাহানের বইটা ফলো করবে। আমি আসলে ওই বইটা থেকেই বেশি দেখছি। আর এই যে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, এটা তো আমাদের মুখে মুখে মুখস্থ থাকার কথা। তারপরও আমি বলবো তোমরা বই দেখবে, ডক্টর ইমরান জাহান বাংলাদেশের ইতিহাস। তাহলে আমরা কি পড়েছি? তত্ত্বাবধায়ক সরকারের ধারণা, পটভূমি। আগামী ক্লাস কি নিব? বৈশিষ্ট্য। কেয়ারটেকার গভর্নমেন্ট একটি নির্দলীয় সামরিক সরকার ব্যবস্থা। আজকের মতো অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় মাস্টার শেষ বর্ষের ছাত্রদের সাথে আমার আজকে ক্লাস শেষ। আজকে ম্যাডামের শরীরটা বেশি ভালো না, সে জোর দিয়ে পড়াতে পারিনি। আমি আসলে এখন আর আগের মতো সুস্থ থাকতে পারি না। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমি আগের মতো ক্লাস নিতে পারি না, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। অনেক আস্তে করে ক্লাস বলেছি, তোমরা কতটুকু বুঝতে পারবে আমি জানি না, কিন্তু এখন মোটামুটি অফিস খোলা। তোমাদের যদি কিছু প্রয়োজন হয়, কিছু মনে করো, আমার সাথে দেখা করবে। বিভাগে এখন আমরা যাই, যখন তোমাদের কিছু প্রয়োজন মনে করবে আমাদের সাথে দেখা করবে। আল্লাহ যেন তোমাদের মঙ্গল করে, এই আশায় আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি।